এদিকে পুলিশ হত্যার বিচার শুরু। প্রথমেই ফেঁসে গেলেন সার্জিস আলম। অবশেষে পূরণ হতে চলেছে আওয়ামী লীগের স্বপ্ন। পুলিশ হত্যা ও থানা লুটপাট, এবার কি তবে ফেঁসে যাচ্ছে জুলাই সন্ত্রাসীরা? নতুন সরকার আসার পর পুলিশ হত্যা এবং স্থাপনায় হামলার ঘটনাগুলোর তদন্তে মিলেছে গ্রিন সিগন্যাল। কারা ছিল সেই জুলাই সন্ত্রাসী? পুলিশ হত্যা মামলাও আবার পুনরুজ্জীবিত করা হবে। কারা এই পুলিশ হত্যার সঙ্গে জড়িত সেটাও তদন্ত করে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে। তার মানে কি ফেঁসে যাবেন অসংখ্য জুলাই যোদ্ধারা, ফেঁসে যাবেন অসংখ্য জনতা? আওয়ামী লীগের জয় জয়কার। তাইলে কি সব কিছুই এখন নিজেদের বিরুদ্ধে বিপক্ষে চলে যাচ্ছে সার্জিস আলমদের জন্য? তারা তো এমনি একটা লীগ আতঙ্ক নিয়ে চলাফেরা করেন, এখন তো সরকারে নাই, এখন তো আরো সেটা তীব্র আকার ধারণ করছে। বিএনপি কতদিন ক্ষমতায় থাকতে পারবে আজকের এই ভিডিও দেখলে একদম চেলচেলায়া বুঝা যাবেন। জামাত জোটের এবি পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার ফুয়াদ কইছে আরেকটা গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকেন। তার মানে আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে, বিএনপিকেও ঠিক সেইভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে, সেই হুমকি তিনি দিছেন। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। পুলিশ হত্যা ও থানা লুটপাট, এবার কি তবে ফেঁসে যাচ্ছে জুলাই সন্ত্রাসীরা? 2024 সালের তথাকথিত গণ অভ্যুত্থানের দিনগুলোর কথা আমাদের নিশ্চয়ই মনে আছে। মানুষকে ব্ল্যাকমেইল করে কিভাবে রাস্তায় নামানো হয়েছিল, এবং অন্যদিকে নজিরবিহীন সংঘাত। 5 অগাস্টের পট পরিবর্তনের পর দেশ এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, কিন্তু সেই উত্তাল সময়ে পর্দার আড়ালে ঘটে যাওয়া অনেক রক্তক্ষয়ী ঘটনা এখনো অমীমাংসিত। বিশেষ করে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যদের নির্মমভাবে হত্যার বিষয়টি নিয়ে এতদিন এক ধরনের নীরবতা ছিল। কারণটা হচ্ছে, যারা পুলিশ স্থাপনায় হামলা করেছিল, অস্ত্র লুটপাট করেছিল এবং পুলিশ হত্যা করেছিল, হত্যা করে ঝুলিয়ে পর্যন্ত রেখেছিল, তারাই আসলে গত 1.5 বছরের অবৈধ সরকারের অংশ ছিল। যার দরুন এই যে পুলিশ হত্যা, আমরা বিভিন্ন তথ্য উপাত্তে দেখি, জানি যে প্রায় 3200 পুলিশ হত্যা হয়েছে। এই যে গত 1.5 বছরের একটা ইন্টারিম গভর্নমেন্ট গেল, এই পুলিশ হত্যার ব্যাপারে কিন্তু কোনো সাড়া শব্দ ছিল না। সেই গভর্নমেন্টটা চলে গেছে, নতুন সরকার এসছে, বিএনপি সরকার। এখন কিন্তু নতুন করে আলাপ হচ্ছে। নতুন সরকার আসার পর পুলিশ হত্যা এবং স্থাপনায় হামলার ঘটনাগুলোর তদন্তে মিলেছে গ্রিন সিগন্যাল। কারা ছিল সেই জুলাই সন্ত্রাসী? কেন 1.5 বছরেও এই তদন্ত এগোয়নি? স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তরের সূত্রগুলো এক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশের স্থাপনায় হামলা ও সদস্য হত্যার বিষয়ে নতুন করে আলোচনায় এসেছে। এখন পর্যন্ত এসব নারকীয় ঘটনার মাত্র 5টি মামলা হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজ পর্যন্ত একজনকেও আটক করা সম্ভব হয়নি। কারণ এই সন্ত্রাসীরা যারা পুলিশ হত্যা করেছে তারাই ছিল সরকারের অংশ, এবং একটা সাজানো নির্বাচনের মাধ্যমে তারা কিন্তু ক্ষমতাও দখল করতে চেয়েছিল, বিপ্লবী সরকার গঠন করতে চেয়েছিল, কিন্তু সব ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে। এখন তাদের ধরবার পালা, তাদেরকে বিচারের আওতায় আনবার পালা। পুলিশের অনেক কর্মকর্তা এ বিষয়ে কথা বলার চেষ্টা করেছিলেন বিগত 1.5 বছরের অন্তর্বর্তীকালীন সরকারের সময়, কিন্তু অভিযোগ রয়েছে যে বিগত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যায়নি। তবে আলামত কিন্তু কিছুই মুছে যায়নি। পুলিশের একাধিক ইউনিট হামলার আগে ও পরের ভিডিও ফুটেজ এবং গুরুত্বপূর্ণ সব আলামত পরম যত্নে সংগ্রহ করে রেখেছে। একটা সুসময়ের অপেক্ষায় ছিল বলে মনে হচ্ছে। এতদিন কেন কাজ শুরু হয়নি? কারণ অন্তর্বর্তী সরকার থেকে কোনো সংকেত না পাওয়ায় পুলিশ সদর দপ্তর তদন্তের কাজে এগোতে পারেনি। তবে এখন পরিস্থিতি বদলেছে। পুলিশ সদর দপ্তরের বিশেষ বার্তা এসেছে, তদন্ত হবে এবং প্রতিটি ঘটনার গভীরে গিয়ে অপরাধীদের চিহ্নিত করা হবে। পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে এখন আর কোনো বাধা তদন্ত থামাতে পারবে না। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আমাদের কাছে পর্যাপ্ত আলামত থাকা সত্ত্বেও আগের সরকারের অসহযোগিতায় সব থমকে ছিল। এখন মামলা হলে অনেক রাঘব বোয়াল ফেসে যেতে পারেন। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছেন যে তদন্ত অবশ্যই হবে। আমরা দেখেছি আন্দোলনের সেই উত্তাল সময়ে দেশের বিভিন্ন কারাগার থেকে বন্দী ছিনতাই হয়েছে, দেওয়ালে আগুন দিয়ে বন্দীরা পালিয়ে গেছে, অনেকে এখনো ধরাছোঁয়ার বাইরে। এই পালিয়ে যাওয়া বন্দীদের ধরতে এবার বিশেষ অভিযান শুরু হতে যাচ্ছে। আর যারা দেশের বাইরে পালিয়েছে তাদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহযোগিতা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।
আপনারা জানেন যে জুলাই আগস্টের সেই দিনগুলোতে দুর্বৃত্তরা থানা এবং ফাঁড়িতে হামলা চালিয়ে শুধু প্রাণহানি ঘটায়নি, বরং বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র লুট করেছে। এই লুট হওয়া অস্ত্রগুলো এখনো উদ্ধার হয়নি, যা জননিরাপত্তার জন্য বড় হুমকি। 5টি হামলার মামলা হলেও বেশিরভাগ ঘটনায় কিছুই করা হয়নি। এই স্থবিরতা নিয়ে পুলিশের নিচের দিকের সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল। তারা প্রকাশ্যে কথা বলতে না পারলেও মনের মধ্যে একটা চাপা উত্তেজনা ছিল। এখন সরকার থেকে সেই বার্তা যাওয়ার পর সেই ক্ষোভ কিছুটা প্রশমিত হয়েছে। তদন্তের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করছেন। ক্ষতিগ্রস্ত স্থাপনার আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ডিএমপির যাত্রাবাড়ি এবং সিএমপির কোতোয়ালি থানায় ইতিমধ্যে কিছু মামলা হয়েছে, যেখানে আসামি করা হয়েছে অজ্ঞাতনামা অনেককে। পুলিশের এক কর্মকর্তা দৃঢ়তার সাথে বলেছেন, ক্রিমিনাল ইভেন্ট কখনো তামাদি হয় না, অর্থাৎ অপরাধ করে পাওয়ার দিন শেষ। গোয়েন্দারা সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করছেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় ডিএমপির সাবেক ওসিরা তুলে ধরেছেন। তাদের বক্তব্য অনুযায়ী আন্দোলনের সময় তারা ঊর্ধ্বতনদের নির্দেশে দায়িত্ব পালন করেছেন। তারা অনেক ক্ষেত্রে গুলি চালাতে নিষেধ করলেও ওপর মহলের চাপে তা করতে বাধ্য হন। এক পর্যায়ে উত্তেজিত জনতার বৃষ্টির মতো ইটপাটকেল আর বাইরে থেকে আসা গুলির মুখে আর টিকতে না পারে আত্মরক্ষার্থে ব্যবস্থা নেন। অনেকে পোশাক খুলে পালিয়ে জীবন বাঁচিয়েছেন, আর যারা পারেননি তারা মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তারা এখন চাইছেন সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করা হোক, যাতে নিরীহ কেউ ফেঁসে না যায়। বর্তমানে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ সদস্যদের মামলার তদন্ত করতে গিয়ে খোদ তদন্তকারী কর্মকর্তারা বিব্রত হচ্ছেন। 5ই আগস্টের পর শেখ হাসিনা থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত 1168 জন পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। এই তদন্তের মূল লক্ষ্য হওয়া উচিত ন্যায় বিচার। তথাকথিত ছাত্র জনতা যেমন অন্যায়ের শিকার হয়েছে, তেমনি পুলিশ বাহিনীর যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারেরও বিচার পাওয়ার অধিকার আছে। অপরাধী যেই হোক, জুলাইয়ের সেই উত্তাল সময়ে যারা ধ্বংসলীলা চালিয়েছে এবং রক্ত ঝরিয়েছে, তাদের আইনের মুখোমুখি হতেই হবে। সত্যিকার অর্থে এই তদন্তটা যদি সঠিকভাবে হয়, তাহলে এই যে অন্তর্বর্তী সরকারটা গেল, এই অন্তর্বর্তী সরকারের অনেক রাঘব বোয়াল ফেসে যাবে। এই যে ছাত্র নামের যে সন্ত্রাসীগুলো, এগুলো অনেকে ফেসে যাবে। এবং আমরা গত 1.5 বছরের যে একটা বিভীষিকাময় সময় পার করেছি, সেই সময়ের যারা হোতা, তাদের শুধু পুলিশ নয়, বিভিন্ন ক্ষেত্রে তদন্ত হওয়া উচিত। এবং এই যে গত সরকারটা যে ছিল, সেই সরকারটা দুর্নীতি, অনিয়ম, এই যে ছোট ছোট ছাত্র, তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। তারা কোথায় পায় টাকা? কোথায় পেয়েছে টাকা? গত 1.5 বছরের দুর্নীতি, এগুলো সব তদন্ত হওয়া উচিত। আমরা প্রত্যাশা করি যে সব তদন্তে আসবে এবং বিচার হবে। এই যে সার্জিস আলম এই ছবিটা অ্যাড করে তার ফেসবুক পেজে পোস্ট দিচ্ছেন। যে লেখাগুলো তিনি সেখানে লিখছেন, সেই লেখাগুলো পড়ে আমার কাছে সর্বপ্রথম ওই প্রবাদটার কথা মনে পড়ে গেল, যে তাইলে কি সব কিছুই এখন নিজেদের বিপক্ষে চলে যাচ্ছে সার্জিস আলমদের জন্য? তারা তো এমনি একটা লীগ আতঙ্ক নিয়ে চলাফেরা করেন। তারা যখন সরকারে ছিলেন তখনই তো আওয়ামী লীগ আতঙ্ক তাদের তাড়া করছে। এখন তো সরকারে নাই, এখন তো আরও সেটা তীব্র আকার ধারণ করছে। বিশেষ করে বর্তমান যে সরকার, তারেক রহমান সরকার, সেই সরকার যেভাবে সংবিধান অনুযায়ী চলতেছে, এতে তো তাদের ওই সার্জিসদের মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। তারা তো সংবিধান তো মানতেই তারা নারাজ। এই ছবিটা যে প্রথমে আপনাদেরকে দেখালাম, এটা হচ্ছে একটা সাংবিধানিক নিয়ম, যেখানে যেরকম সেরকম ভাবে যেতে হবে। তারা যে সরকারকে নিয়োগ করছিল, অর্থাৎ সার্জিস আলমরা, সেই সরকার তো সংবিধান মানে নাই, মহামান্য রাষ্ট্রপতি প্রকাশ করছে। সেইটার অবশ্যই অ্যাকশন আমরা দেখতে পাবো, হয়তো আর কয়েকটা দিন আমাদের ধৈর্য ধরতে হবে। দেখেন, আমি আপনাদেরকে সার্জিস আলমের সেই পোস্টটি একটু পড়ে শোনাতে চাই, পাশাপাশি আলোচনা বিশ্লেষণও করতে চাই। দেখেন তিনি কি বলছেন, পাশাপাশি আপনাদের মতামতটা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। তিনি লেখাটা শুরু করছেন এভাবে, দেখেন, এটাই ছিল 2026 সালের নির্বাচনের চিত্র। মানে যে ছবিটা, এই ছবিটা শেয়ার করে বলতেছে যে এটাই ছিল 2026 সালের নির্বাচনের চিত্র। বিএনপি যখন মাঠ পর্যায়ে গিয়ে দেখলো এককভাবে তারা কখনোই জাতীয় নির্বাচনে জিততে পারবে না এবং সরকার গঠন করা সম্ভব হবে না, তখন তারা আওয়ামী লীগের দ্বারস্থ হলো। প্রত্যেকটা আসনে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তাদেরকে নিয়ে গোপন বৈঠক করলো। যত অপরাধী হোক না কেন, তাদেরকে জামিন করানোর কিংবা সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়ার কমিটমেন্ট করলো। এই যে প্রথমে তিনি যে লেখাগুলো লিখছেন, এটা কিসের জন্য লিখছেন? ওই ছবিটা দেখে লিখছেন। কেন ওখানে রাষ্ট্রপতি আছেন, কেন সেনাপ্রধান আছেন, কেন 3 বাহিনীর প্রধান আছেন, এটা তো তাদের চোখে বেজে আসতেছে, কিন্তু এটা তারা বুঝতে পারতেছে না যে এটা সাংবিধানিক নিয়ম। আর যেটা তারা বললো, হ্যাঁ ঠিক আছে, আমরা দেশের মধ্যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ভোটারদের টানার জন্য বিএনপির প্রার্থী বা বিএনপির লোকদেরকে কথা বলতে শুনছি, পাশাপাশি এটাও তো শুনছি তাদের জোটের লোকদেরই জান্নাতের টিকিট বিক্রি করা, 18 কোটি নামাজের সওয়াব একবারে দেওয়ার কথাও তো আমরা শুনছি। বিষয়টা বোঝার চেষ্টা করুন। তারপর তিনি লিখছেন, ফলে বিএনপি আওয়ামী লীগ প্রশাসনের একাংশ এবং দেশের ও দেশের বাইরে কিছু এজেন্ট একসাথে মিলে এই নির্বাচন করলো এবং ক্ষেত্র বিশেষে ইঞ্জিনিয়ারিং করে সরকার গঠন করলো।
মানে এই যে কথাগুলো তিনি বললেন, মানে কি বলেন, নিজেই নিজের বিপক্ষে কথাগুলো বলতেছেন না? আপনার কাছে কি মনে হয়? ওই যে থুতু এমন ভাবে ফেলা উচিত না যে থুতু নিজের শরীরে এসে লাগে। তাদের সরকার একটা নির্বাচন দিচ্ছে, এই সার্জিসরা যে সরকারকে নিয়োগ করছিলেন সেই সরকারই তো নির্বাচন আয়োজন করছেন। তারা নিজেরা সরকারে থেকে মাত্র 6টা আসন পাইছেন। সরকারে না থেকে যদি নির্বাচন করেন একটা আসন তো পাবেন না আমার মনে হয়। তাইলে যদি ভোট ইঞ্জিনিয়ারিং হয় তাদের সরকারই করছে। এখন দেখেন কিভাবে কথা বলতেছে। তারপরে লিখছেন যে আওয়ামী লীগ পরিকল্পনা করে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে, আবার সেনাবাহিনীর অফিসারদেরকে খুন করেছে, সেই আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে নিয়ে শহীদ বীরদের শ্রদ্ধা জানানো পিলখানা হত্যাকাণ্ডকে মস্করা করা ছাড়া কিছুই নয়। মানে ওই মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় সেনাপ্রধান এবং আরও ওই বিমান বাহিনী নৌবাহিনীর প্রধান যে ওখানে আছেন তাদেরকে বলতেছেন আওয়ামী লীগের লোক। তারা তো এটাই ভাবছেন অতীতে, কিন্তু তারা যে সার্বভৌমত্বের জায়গা ধরে আছে, মানে ওইটা তো ব্যক্তি হিসাবে দেখার কিছু নাই। কোন সরকার নিয়োগ দিল এটা তো বড় কথা না, তিনি কোথায় আছেন, ওই আসনটা কি। রাষ্ট্রপতি মানেই ওই রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রতি। এখন তাকে কে নিয়োগ দিচ্ছে ব্যক্তি হিসাবে তো ধরার কিছু নাই, সেটাই তারা মনে করতেছেন। তারপরে লিখছেন যে যে আওয়ামী লীগ জনাব তারেক রহমানকে বাধ্যতামূলক নির্বাসনে পাঠিয়েছিল, 17 বছর দেশে আসতে দেয় নাই, বেগম জিয়াকে মিথ্যা মামলায় জেলে রেখেছিল, তার শরীরকে বিষাক্ত করে তুলেছিল, হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে নির্যাতন করেছিল, ঘরে থাকতে দেয় নাই, সেই আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে বিএনপি, এই কথা বলতেছে। তাইলে আমি আপনাদেরকে বলি যে বিগত 18 মাসে, গত 18 মাসের দিকে যদি তাকান, এই এনসিপি বা দেশবিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষে তো কোনোভাবেই সম্ভব না আওয়ামী লীগকে দাবিয়ে রাখা বা আওয়ামী লীগকে বাধা দিয়ে রাজনৈতিক ময়দানে নাচতে দেওয়া। তারা কি করছে? রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে, পাশাপাশি বিএনপিকে ব্যবহার করছে। এখন যেহেতু বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেছে, তারা তো গণতন্ত্রের পক্ষে, বহুদলীয় গণতন্ত্র চায়, আওয়ামী লীগ আসুক, যারা ফ্রেশ রাজনীতি করুক, এইটা তাদের কাছে সহ্য হচ্ছে না। তারা মনে করতেছে কেন বিএনপি এখন আওয়ামী লীগকে থামানোর চেষ্টা করতেছে না। কিন্তু এইটা তো দিবা স্বপ্নের মতো, তাই না? দিবা স্বপ্ন তারা দেখতেছেন। সেজন্য আমি বললাম যে তারা যেদিকেই তাকাচ্ছে শুধু দেখতেছে যে সব কিছু নিজেদের বিরুদ্ধে চলে যাচ্ছে। মানে তার লেখাগুলো পড়ে কিন্তু এরকমই মনে হয়। তারপরে তিনি এখানে বলছেন বিএনপি স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা মনে রাখবেন। এখন দেখেন, মানে স্থানীয় পর্যায়ে তৃণমূলের নেতাকর্মীদের তিনি কি বলে যে ব্রেন ওয়াশ করার চেষ্টা করতেছেন। তাকে আদৌ সম্ভব? সময়ের পরিক্রমায় আপনারা যদি আবার আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত নিপীড়িত হন, তাহলে তার দায় আপনাদের নেতা জনাব তারেক রহমানকে নিতে হবে। এই কথাটা বলার মাধ্যমে সার্জিস আলম যে ভুলটা করলো আমার মতে, যে একটা রাজনৈতিক দলের তৃণমূলের কর্মীদেরকে সেই রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতা প্রধান তার বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টা। এইটা তো আমি মনে করি যে বিএনপির পক্ষ থেকে যদি বলে যে এই পোস্টের পরিপ্রেক্ষিতে অ্যাকশন নেবে, আইনগতভাবে অ্যাকশন নিতে পারে। তারেক রহমান হলো বিএনপির সর্বোচ্চ নেতা এবং বাংলাদেশের বর্তমানে তিনি প্রধানমন্ত্রী। তার বিরুদ্ধে তার দলের তৃণমূলের কর্মীদেরকে আহ্বান জানাইতেছেন যে আপনাদের সকল কিছুর জন্য তিনিই দায়ী থাকবেন, মানে তার বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করতেছে। মানে কি ব্রেন নিয়ে এরা চলে। শেষের দিকে লিখছেন যদি জুলাই অভ্যুত্থানের রাজপথে নামা আমাদের যে কোনো সহযোদ্ধাদেরকে আওয়ামী লীগের দ্বারা আবার হতে হয় কিংবা রক্ত দিতে হয়, তাহলে তার দায় জনাব তারেক রহমান ও বিএনপিকে নিতে হবে। জনাব তারেক রহমানকে আজকের অ্যাপ্রোচের জন্য ধিক্কার জানায়। তারা জানাইতে পারে, তারা তো সংবিধান মানে না, সংবিধান যারা মানবে তাদেরকে তো তারা দেখতে পারবে না। সাজেস্ট, এটা ঠিক কথা, কিন্তু ওই যে আমি প্রথমে বললাম যে ভয়, সেই ভয়টা শেষে ফুটে উঠছে যে আওয়ামী লীগ তো আসতেছে, আওয়ামী লীগ দ্বারা যদি তাদের কিছু হয় তাহলে তারেক রহমান দায়ী থাকবে। যে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকেই মনে করছেন যে শেখ হাসিনার কাছে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ পক্ষ থেকে সুস্পষ্ট এই ইঙ্গিত এসেছে যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের জন্য যথাযথ পরিসর সৃষ্টি করা হবে এবং সেটা খুব শিগগিরই হবে। শেখ হাসিনা কতগুলো সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন বলে ওই সভায় উপস্থিত বিভিন্ন জনের সূত্রে জানা যাচ্ছে। সভাটি অনুষ্ঠিত হয়েছে ভার্চুয়ালি। বাংলাদেশ থেকে বিভিন্ন নেতা কর্মীরা সংযুক্ত হয়েছিলেন, শীর্ষ নেতৃবৃন্দরা সংযুক্ত হয়েছিলেন কলকাতা থেকে, আর দিল্লি থেকে সংযুক্ত হয়েছিলেন শেখ হাসিনা নিজে। কলকাতায় এক প্রেসিডিয়াম সদস্যের বাসায় আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের কয়েকজন সদস্য সহ শীর্ষ নেতারা বসেছিলেন এ সভায়। শেখ হাসিনা সেখানে সরাসরি নির্দেশনা দেন যে একদিকে যেমন দেশে যে নেতাকর্মীরা আছেন তাদেরকে সক্রিয় করে তুলতে হবে, যাতে সামনেই যে স্থানীয় সরকার নির্বাচন আসছে সেই নির্বাচনে আওয়ামী লীগের তরফে তারা অংশ নিতে প্রস্তুত থাকেন। শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা কর্মীদের বিচারালয়ে আদালতে সক্রিয় ভূমিকা রেখে, মানে আইনি পরামর্শের দিক থেকে সক্রিয় হয়ে জামিনের ব্যবস্থা করা, সেখানে মামলা লড়ার ব্যাপারে সক্রিয় হওয়া এবং নেতা কর্মীদেরকে বিভিন্ন মামলায় যে তারা মাসের পর মাস আটক আছেন সেই আটকাবস্থা থেকে ছাড়িয়ে আনার জন্য নেতাদেরকে সক্রিয় হতে পরামর্শ দিয়েছেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পরামর্শ দিয়েছেন যে যারা বিদেশে আছেন, যে শীর্ষ নেতৃবৃন্দ, তাদেরকেও সক্রিয় হতে হবে যাতে তারা আইনিভাবে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে কিংবা মামলা লড়ে
নিজেদের মামলাগুলোর আইনি যেসব বাধা আছে সেগুলোর একটা মীমাংসা করতে পারেন। মানে যেভাবে বরাবর বাংলাদেশে আওয়ামী লীগ আমলে বিএনপি নেতৃবৃন্দ আর বিএনপি আমলে আওয়ামী লীগ নেতৃবৃন্দ শত শত মামলা একরকম ঘাড়ের ওপর রেখে রাজনীতি করে গেছেন, সেই পরিসরটা সৃষ্টি করার জন্য যে আইনি ব্যবস্থা গ্রহণ প্রয়োজন শেখ হাসিনা বলেছেন তা যেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ দ্রুততার সাথে গ্রহণ করেন। শেখ হাসিনা এই বিষয়গুলো যখন এতটা আত্মবিশ্বাসের সঙ্গে পরামর্শ দিচ্ছিলেন, ওই সভায় উপস্থিত আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সকলেই তখন বক্তব্য রেখেছেন এবং তাদের অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন যে যখন বিএনপি সরকারের দিক থেকে এখনো কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় নাই যে তারা সত্যি রাজনৈতিক কার্যক্রমে যে নিষেধাজ্ঞা আছে আওয়ামী লীগের উপর সেটা তুলে নেবে কিনা, শেখ হাসিনা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন এক অবৈধ অনির্বাচিত ইউনূস সরকার অধ্যাদেশের মাধ্যমে আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে সেই পন্থাটাই অবৈধ, কাজেই সেই অবৈধ পন্থা দেশে বিদেশে কোথাও গ্রাহ্য করা হবে না। শেখ হাসিনা বলেছেন যে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এই যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, দেশে বিদেশে কোথাও একটি নির্বাচিত সরকার, সেটা বিএনপি সরকার হলেও প্রমাণ করতে পারবে না যে আওয়ামী লীগ দল হিসেবে এমন কোনো সন্ত্রাসবাদী কার্যক্রমে কখনো জড়িত ছিল যে কারণে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে রাখা যায় আওয়ামী লীগের। এবং শেখ হাসিনা বলেছেন একটা নির্বাচিত সরকার বিএনপি সরকারের পক্ষে আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী বৈধ রাজনৈতিক দলকে বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস বাধা সৃষ্টি করে রাজনৈতিক পরিসরের বাইরে জবরদস্তি করে রাখা কোনোভাবেই তার ভাবমূর্তির জন্য দেশে বিদেশে মঙ্গলজনক হবে না। শেখ হাসিনা এই যে রাজনৈতিক কার্যক্রমে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা, সেই বিষয়টাকেই বিএনপি সরকার ক্ষমতায় আসবার পর যে এতটা মানে একরকমের তুচ্ছ করে দেখছেন, তাতে স্পষ্ট এমন ইঙ্গিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ পেয়েছেন যে একটা অনির্বাচিত অবৈধ ইউনূস সরকারের শাসনামল শেষে একটা নির্বাচিত রাজনৈতিক সরকার দেশে ফেরার পর শেখ হাসিনা একটা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করছেন। ইউনূস সরকারের আমলে আওয়ামী লীগ কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে উচ্চ আদালত, কোনো আদালতে তার নেতাদের জন্য সক্রিয়ভাবে দলীয়ভাবে কোনো আইনি পরামর্শক দল গঠন করে তাদের জামিনের ব্যবস্থা কিংবা তাদের মামলা লড়ার ব্যবস্থা করতে সক্রিয় হয় নাই। কারণ শেখ হাসিনা সহ আওয়ামী লীগ বারবার বলে এসেছে যে ইউনূস সরকারের এই বিচার যে কার্যগুলো পরিচালনা করছে সেগুলোকে এই অবৈধ সরকার ইউনূস সরকার এমনভাবে প্রভাবিত করার চেষ্টা করছে যে মামলা লড়ে এই সময়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দের তরফে কোনো লাভ পাওয়ার কিংবা কোনো আইনি প্রতিকার পাওয়ার কোনো সম্ভাবনা নাই। শেখ হাসিনা এই সভায় প্রথমবারের মতো এই পরামর্শ দিয়েছেন বলে খবর বেরিয়েছে যে তিনি বলেছেন একটা আইনি পরামর্শক দল গঠন করা উচিত, যেই আইনি পরামর্শক দলটি আওয়ামী লীগের যে শীর্ষ নেতৃবৃন্দ মাসের পর মাস ধরে কারাগারে আটক আছেন এবং এদের অনেকের বিরুদ্ধে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয় নাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায়, হত্যা মামলায়, তাদের যাতে জামিনের ব্যবস্থা করা যায়, তাদের যাতে সুবিচার পাওয়ার ব্যবস্থা করা যায়, সেজন্য যাতে আওয়ামী লীগের উদ্যোগে, দলের উদ্যোগে একটা আইনি পরামর্শক দল গঠন করা হয়। আর তিনি সকল শীর্ষ নেতৃবৃন্দকে নিজেদের মামলার মীমাংসা করার, নিজেদের মামলায় আইনি প্রতিকার পাওয়ার ব্যবস্থা পেতে যেমন সক্রিয় হতে বলেছেন, তিনি বলেছেন নিজ নিজ এলাকায় স্থানীয় নেতা কর্মী সমর্থকদের মামলার বিষয়েও যাতে শীর্ষ নেতৃবৃন্দ সক্রিয় হন, আইনি প্রতিকারের ব্যবস্থা যাতে দ্রুত করা হয়। শেখ হাসিনা এসব নির্দেশনা পাওয়ার পর আওয়ামী লীগ নেতৃবৃন্দের ভেতরে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। একে তাদের সভানেত্রীর ভেতরকার আত্মবিশ্বাস তাদের ভেতর সংক্রমিত হয়েছে, আর তাদের কাছে মনে হয়েছে যেহেতু শেখ হাসিনা 5ই আগস্টের পর আগে কখনোই বলেন নাই যে দেশে ফিরে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, দেশে ফিরে যাওয়ার মানসিক বাস্তবিক আইনি প্রস্তুতি নেওয়া শুরু করা দরকার, কাজেই এই পরামর্শটি, এই যে শীর্ষ নেতৃবৃন্দের সভায় শেখ হাসিনার এই নির্দেশনাকে অত্যন্ত ইঙ্গিতবাহী বলে এবং ইতিবাচক বলে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ মনে করছেন। দেখেন, শেখ হাসিনা কিন্তু কোনো ডেডলাইন দেন নাই, শেখ হাসিনা বলেছেন দ্রুত, কিন্তু শেখ হাসিনা বলেন নাই এ মাসের মধ্যে, আগামী মাসের মধ্যে, 3 মাসের মধ্যে। কিন্তু বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকা আমার দেশ, পরিচিতি যার আওয়ামী বিরোধী সংবাদপত্র হিসেবে নিশ্চিতভাবে সম্পাদক মাহমুদুর রহমানের আমার দেশ পত্রিকা স্পষ্ট করে শিরোনাম করছে যে 26শে মার্চ ঘিরে প্রত্যাবর্তনের ছক কষছে নিষিদ্ধ আওয়ামী লীগ। এবং আমার দেশ পত্রিকা বলছে যে শেখ হাসিনার নির্দেশনায় এই যে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের দিন থেকে আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকেরা সারা দেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ কার্যালয় খুলে সেখানে শেখ হাসিনা বঙ্গবন্ধুর ছবি লাগিয়েছে, স্লোগান দিয়েছে, সেসব ছবি ভিডিও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। আমার দেশ পত্রিকা বলছে সারা দেশের অন্তত 39টি জায়গায় আওয়ামী লীগ কার্যালয় খুলে ফেলেছে 12 তারিখ থেকে। আমার দেশ বলছে এটা একটা বড় নিশানা যে আওয়ামী লীগ খুব শিগগিরই রাজনীতিতে ফিরছে এবং সক্রিয়ভাবে ফিরছে এবং প্রশাসন তাদেরকে সেভাবে বাধাগ্রস্ত করছে না। যদিও আমার দেশ 39টি স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার কথা বলছে, কিন্তু অনেক জায়গা থেকে কিন্তু এ খবরও এসেছে যে আওয়ামী লীগ নেতৃবৃন্দ গিয়ে বা নেতাকর্মী সমর্থকেরা গিয়ে কার্যালয়গুলো খোলার পর আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপির নেতাকর্মী নামে একদল গিয়ে সেই কার্যালয়গুলো আরেক দফা ভাঙচুর করেছে, তালা লাগিয়েছে। কিন্তু
এই যে আওয়ামী লীগের কার্যালয় খোলা সারা দেশে, সেটা যে আওয়ামী বিরোধী রাজনৈতিক শিবিরে বড় ধরনের আশঙ্কা, আতঙ্ক এবং উদ্বেগ তৈরি করেছে, সেটা আমার দেশ পত্রিকা স্পষ্ট করে দিচ্ছে। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।